নটরডেম কলেজের যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় পড়ানোর শেষে কিন্তু আমাদের কুইজ পরীক্ষা হয়। তো আমাদের কুইজ পরীক্ষার ডেটও কিন্তু মনে হয় খুব সম্ভবত দিয়ে দেওয়া হয়েছে, হয়তো পেজে দিয়ে দেওয়া হয়েছে কিনা। তো তোমাদের কুইজ পরীক্ষাটা এবার বায়োলজির যে কুইজটা হচ্ছে সেটা হচ্ছে যেদিন কুইজ পরীক্ষা হবে তার আগের দিন পর্যন্ত এই প্রথম অধ্যায়ে আমি যে অধ্যায়টা শুরু করলাম এই অধ্যায়ের যতটুকু অংশ পড়ানো হবে শুধুমাত্র এর উপর কোশ্চেন করা হবে। আর কোশ্চেনের টাইপটা খুব সম্ভবত এমসিকিউ। তোমাদেরকে আরো ক্লিয়ার করে আমি হয়তো যে আজকে মিটিং হবে, মিটিং এর পরে আমি আরো আরেকবার বলে দিতে পারবো। খুব সম্ভবত একবারে আমি 99% বলতে পারছি যে এটা এমসিকিউ টাইপ প্রশ্ন হচ্ছে। তাহলে বুঝতে পেরেছ কতটুকু হবে। এই যে কোষ ও এর গঠন এটা শুরু করলাম, আমার কুইজ পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি যে বায়োলজি ক্লাসটা পাবা তার যতখানি পর্যন্ত পড়ানো হবে তার উপর তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর দিবা। ঠিক আছে, তাহলে এখন শুরু করছে হচ্ছে সাইটোপ্লাজম জিনিসটা কি সেটা শুরু করছে। একটা কোষের এখানে দেখো একটা উদ্ভিদ কোষের ছবি এখানে আঁকা হয়েছে। তো উদ্ভিদ কোষের সবার বাইরের যে আবরণীটা সবুজ রঙের যে আবরণীটা সেটা কি তার কোষ প্রাচীর। তারপর হচ্ছে লাল রঙের যে একটা আবরণী দেওয়া আছে সেটা কি তার প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন ছাড়া এবং ভেতরে অনেক কোষীয় অঙ্গনও আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে বৃত্তাকার যেটা দেখতে পাচ্ছি সেটা কি তার নিউক্লিয়াস। আমি প্রত্যেকটা নাম লিখিনি। এই নিউক্লিয়াস ছাড়া এবং এই প্লাজমা মেমব্রেন ছাড়া এই কোষের ভেতরে সমুদয় যাবতীয় যা যা কিছু আছে সব কিছু মিলে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। আবারও বলছি, প্লাজমা মেমব্রেনের নিচ থেকে শুরু করে একটা কোষের ভেতরে যা কিছু আছে শুধুমাত্র বাদ যাবে হচ্ছে নিউক্লিয়াস ছাড়া যা কিছু আছে সবকিছু নিয়ে গঠিত হবে হচ্ছে সাইটোপ্লাজম গঠিত হবে। তাহলে এই সাইটোপ্লাজমটার মধ্যে আমরা কি কি পাচ্ছি, রাসায়নিক বস্তু এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা দুই ধরনের জিনিস পাচ্ছি। এক হচ্ছে কিছু জৈব যৌগ পাচ্ছি আর কিছু অজৈব পদার্থ পাচ্ছি। জৈব পদার্থ কোনগুলো পাচ্ছি? একটা কোষের সঞ্চিত খাবার যেগুলো আমরা যখন প্রোটোপ্লাস্ট পড়েছিলাম বা প্রোটোপ্লাজম পড়েছিলাম তখনও কিন্তু একই কথা বলেছি। ঠিক আছে, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা কি ছিল? প্রোটোপ্লাজম মানে হচ্ছে এই যে লাল বর্ডার যেটা, অর্থাৎ প্লাজমা মেমব্রেন সহ ভেতরের সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস সহ। প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াস সহ শুধু কোষ প্রাচীর ছাড়া ভিতরে যা কিছু আছে সবটা কি প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম মানে কি নিউক্লিয়াস বাদ যাবে এবং হচ্ছে প্লাজমা মেমব্রেন বাদ যাবে, এটা ছাড়া ভিতরে আর কোষীয় অঙ্গাণু যা আছে সব কিছু সহ ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। দুইটার পার্থক্য। তাহলে ভেতরে রাসায়নিক বস্তু আছে কি কি? জৈব যৌগের মধ্যে কি কি আছে? জৈব যৌগ তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটা একত্রে থাকছে তাদেরকে বলা হচ্ছে জৈব যৌগ বলা হচ্ছে। একটা নির্দিষ্ট রেশিও তারা মেনটেন করছে। তো এখানে জৈব যৌগ আছে হচ্ছে কার্বোহাইড্রেট আছে অর্থাৎ শর্করা আছে, লিপিড আছে, তারপর হচ্ছে হরমোন আছে, এনজাইম আছে, ভিটামিনস আছে, বিভিন্ন রঞ্জক পদার্থ অর্থাৎ পিগমেন্ট সেগুলো আছে। এখন অজৈব বস্তু এটার ভিতরে কি কি থাকতে পারে? অজৈব বস্তুর মধ্যে থাকে হচ্ছে যে খনিজ লবণ যেগুলো আছে, খনিজ লবণগুলা এখানে আয়নিত অবস্থায় থাকে, ভেঙে ভেঙে থাকে। তাছাড়া বিভিন্ন গ্যাস এখানে দ্রবীভূত অবস্থায় এখানে থাকে, এছাড়া পানি থাকে। এগুলো হচ্ছে অজৈব পদার্থ। তাছাড়া কিন্তু এর আগে যে তোমাদেরকে বিভিন্ন মৌলিক পদার্থগুলো বলেছিলাম যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু থাকে এখানে। তাহলে এই যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমটার এটাকে আমরা তিনটা অংশে বর্ণনা করতে পারি। সাইটোপ্লাজমের তিনটা অংশ। এক, সাইটোপ্লাজমীয় মাতৃকা। দুই, সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলা। তিন, এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু জড় পদার্থ বিরাজ করছে সেগুলা। প্রথম চলে আসি সাইটোপ্লাজমীয় মাতৃকা। সাইটোপ্লাজমীয় মাতৃকা যেটা আছে এটাকে হায়ালোপ্লাজম, কাইলোপ্লাজম, আবার সাইটোসোল বিভিন্ন নামেই ডাকা হচ্ছে। শব্দগুলো আবারও বলছি, হায়ালোপ্লাজম, কাইলোপ্লাজম, আবার সাইটোসোল। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সাইটোসোল শব্দটা বেশি ব্যবহার করা হয়, সাইটোসোল বা সাইটোপ্লাজমীয় মাতৃকা। তো সাইটোপ্লাজমের মাতৃকা জিনিসটা কি? যে একটা কোষের ভিতরে আমি স্বচ্ছ পানির মতো স্বচ্ছ
এবং হচ্ছে দানাযুক্ত যে তরল পদার্থ যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা, উইদাউট কোষীয় অঙ্গাণু ছাড়া, শুধু পানির মতো যে জিনিসটা সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা। তো এই সাইটোপ্লাজমের মাতৃকা যেটা আছে এটাও যদি আমি আরো ডিপলি দেখি, আরো ভালোভাবে খেয়াল করে দেখব একবারে বর্ডার লাইনের চারপাশে যে পানির মতো যে জিনিসগুলো আছে এরা দেখতে হচ্ছে কিছুটা ঘন, এবং এখানে দানাদার পদার্থ একটু কম পাওয়া যায়। সেজন্য এই বাইরের দিকের এই চারপাশে মানে এই কোষটার যে পরিধি আছে এই পরিধি বরাবর, সেটা হতে পারে যে এতটুকু মোটা বা আরো বেশি মোটা, এই পরিধির যে অঞ্চলটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে একটোপ্লাজম। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এই যে প্লাজমা মেমব্রেন ঘেঁষে যে এলাকাটা আছে এখানকার সাইটোপ্লাজমীয় মাতৃকাটা, আমি এটা এখানে লাগাই নেই তাহলে হচ্ছে তোমাদের কথাগুলো স্থির থাকবে। আচ্ছা, এখানকার যে সাইটোপ্লাজমীয় মাতৃকাগুলো যেটা আছে সেটা হচ্ছে অপেক্ষাকৃত ঘন থাকে আর দানা কম থাকে, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে একটোপ্লাজম। আর ভেতরের দিকে যে মাতৃকাগুলো আছে, এই যে কোষ গহ্বরের চারপাশে যে কোষ মাতৃকাগুলো আছে সাইটোপ্লাজমের মাতৃকাগুলো, এগুলা একটু তরল টাইপ বেশি থাকে, একটু লিকুইড ভাব বেশি থাকে, আর এর মধ্যে দানা জাতীয় পদার্থ একটু বেশি থাকে, তখন ওই এলাকাটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে আমি আর একটু ভেতরের দিকে এলাকাকে চিহ্নিত করলাম এন্ডোপ্লাজম। তো তুমি কিন্তু এখানে দেখে বুঝতে পারছো তাহলে একটোপ্লাজম কি বাইরের দিকে এলাকাটা, আর এন্ডোপ্লাজম কোনটা একটু ভেতরের দিকে এলাকা। আচ্ছা, এটা ছিল হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা। এখন এই যে সাইটোপ্লাজমীয় মাতৃকা এটার কাজটা কি? সাইটোপ্লাজমীয় মাতৃকার কাজ হচ্ছে একটা কোষের যে জীবীয় বৈশিষ্ট্য যেগুলো আছে, যেমন কি ছিল প্রোটোপ্লাজমের জীবীয় বৈশিষ্ট্য যা যা বলেছিলাম, যেমন খাবার হজম করা, খাবার আত্তীকরণ করা, শ্বসন, কোষ বিভাজন, জনন, সম্পূর্ণ কিছু কিন্তু যেটা প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছিল সেটা কিন্তু সাইটোপ্লাজমীয় মাতৃকার মধ্যেই হচ্ছে। এছাড়া যেটা করছে সেটা হচ্ছে একটা কোষের ভেতরে অম্ল এবং ক্ষারের সমতা, ব্যালেন্স রক্ষা করছে, অম্ল এবং ক্ষারত্বের ব্যালেন্সটা রক্ষা করছে। এছাড়া বলতে পারি হচ্ছে একটা কোষের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে তাদেরকে ধারণ করে রাখছে। এটা হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকার কাজ। আচ্ছা, এরপরে চলে যায় হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে বিরাজমান অঙ্গাণু সমূহ কি কি আছে, এটা আমরা জানি। কি কি থাকতে পারে সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে আছে হচ্ছে, আমি এখানে নিউক্লিয়াসের নাম বলবো না কারণ নিউক্লিয়াস নিজে স্বতন্ত্র আরেকটা জিনিস। কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা আছে দুই প্রকার, একটা হচ্ছে অমসৃণ আর একটা হচ্ছে মসৃণ। তাছাড়া রাইবোজোম থাকে, তাছাড়া মাইক্রোটিউবিউলস থাকে, লাইসোজোম থাকে, ইত্যাদি 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 থাকে, যেগুলো আস্তে আস্তে আমরা নাম জানবো। এখন এই সাইটোপ্লাজমীয় মাতৃকার মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত জড় পদার্থ থাকে সেই নামগুলা, এই নামগুলা কিন্তু এর আগের ক্লাসে আমি বলে ফেলেছি, যখন প্রোটোপ্লাজম পড়েছিলাম তখন বলে ফেলেছি, আবার মনে করা দিচ্ছি। সাইটোপ্লাজমের মধ্যে কি কি জড় পদার্থ থাকে? 3 প্রকার। এক, সেই কোষের সঞ্চিত খাবার, সেটা কি হতে পারে? কার্বোহাইড্রেট অথবা প্রোটিন, তাছাড়া থাকতে পারে লিপিড, তাছাড়া হচ্ছে থাকবে ভিটামিনস, থাকবে সঞ্চিত খাবার হচ্ছে এগুলা। এছাড়া ওই কোষের মধ্যে উৎপন্ন তার জন্য প্রয়োজনীয় বস্তু যেগুলা, সেগুলো থাকবে হচ্ছে হরমোন, এনজাইম, নেকটার, তারপর হচ্ছে কি বিভিন্ন রঞ্জক পদার্থ মানে কি পিগমেন্ট। তুমি যে শব্দটার অর্থ বুঝবা না, যখন ক্লাসের মধ্যে তুমি পাচ্ছ সঙ্গে সঙ্গে বইয়ে ওই শব্দের উপরে ছোট্ট পেন্সিল দিয়ে বা লাল কালি দিয়ে ছোট্ট করে অর্থটা লিখে নিবা, তুমি তোমার মতো করে অর্থ লিখে নিবা, অথবা একটা বইয়ের কর্নারের মধ্যে ছোট্ট কাগজে লিখে স্টেপলার দিয়ে আটকায় দিবা, কারণ এখন তোমার মনে পড়তেছে, 7 দিন পরে মনে পড়তেছে, তুমি যদি এই অধ্যায়টা 1 মাস পরে ধরো তখন কিন্তু ভুলে যাবা। সেজন্য ওই শব্দগুলা অর্থগুলা একটা কাগজে লিখে স্টেপল দিয়ে মানে স্টেপলার দিয়ে আটকে দিবা। আচ্ছা, এখন কোষের মধ্যে বর্জ্য পদার্থ কি কি পাচ্ছি? বর্জ্য পদার্থ পাচ্ছি বিভিন্ন উপক্ষার বা অ্যালকালয়েড, তারপর পাচ্ছি হচ্ছে উদ্বায়ী তেল, তারপর হচ্ছে ল্যাটেক্স বা তরুক্ষীর,
তরুক্ষীরটা কি? তরুক্ষীর হচ্ছে এই যে কাঁঠাল গাছে আঁচড় কাটলে বা ওর এটা ছাল যখন আমরা ছিলিয়ে ফেলি তখন কি হচ্ছে, ওখান থেকে সাদা আঠা যেটা বেরোচ্ছে, এটা হচ্ছে তার তরুক্ষীর, সেটা পাচ্ছি। তো ইত্যাদি হচ্ছে তার বর্জ্য পদার্থ। তারপর পাচ্ছি বর্জ্য পদার্থের মধ্যে একটা আছে রেজিন। রেজিনটা তোমরা দেখবা হচ্ছে ইউজ করা হয় হচ্ছে গহনার দোকানে, স্বর্ণের দোকানে তৈরি করা হয়। আমরা যে হাতের বালা পরি মেয়েরা, এই বালার ভেতরটা কিন্তু ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গাটা হচ্ছে ওই যে রেজিন, যেটা এটা একটা গাছ থেকে কালেক্ট করা হয়, সে রেজিন দিয়ে পূর্ণ করা থাকে। আবার মাঝে মাঝে দেখা যায় এমনিতেই আমরা প্লাস্টিকের বিভিন্ন চুড়ি পরি, কিছু প্লাস্টিক আছে ট্রান্সপারেন্ট, এপাশ ওপাশ দেখা যায় এরকম কিছু চুড়ি পরি, ওগুলো তোমার রেজিন দিয়ে তৈরি। তো এই হচ্ছে রেজিন জিনিসটা কি, একটা গাছের বর্জ্য পদার্থ। যাই হোক, এগুলো ছিল হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত নির্জীব বস্তু। এখন এই বলা হয়ে থাকে যে একটা জীবের বিপাকে সাইটোপ্লাজমের গুরুত্ব অনেকখানি। কেন, যদি কখনো প্রশ্ন আসে ঘ নাম্বারে যে জীবের বিপাকীয় কাজে সাইটোপ্লাজমের গুরুত্ব তুমি বিশ্লেষণ করো ঘ নাম্বারের জন্য, তখন তুমি সেখানে কি বলবা? তো তুমি সেখানে যে পয়েন্টগুলো অ্যাড করতে পারো সেটা হচ্ছে তো একটা আমাদের একটা জীবের মধ্যে যত রকম ক্রিয়া বিক্রিয়া হয় তার জীবন ধারণের জন্য, আমাদের যে মেটাবলিক ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে, মেটাবলিক ক্রিয়া বিক্রিয়া মানে কি, আমার জীবন ধারণের জন্য আমার প্রত্যেকটা সেলের ভিতরে যে কি কি বিক্রিয়া হচ্ছে সেগুলোকে বলা হয় মেটাবলিক বিক্রিয়া। সবগুলাই কিন্তু হয় এই সাইটোপ্লাজমের মধ্যে সংগঠিত হচ্ছে। যেমন হচ্ছে শ্বসন যেটা আছে, শ্বসন শ্বসন মানে কি, আমি যে খাবারটা খাচ্ছি গ্লুকোজ জাতীয় খাবার, সেই খাবারটাকে ভেঙে এটিপিতে রূপান্তর করা। এটিপি কি? এটিপি হচ্ছে একটা জৈব মুদ্রা। জৈব মুদ্রা মানে কি, এখন আমাদের বাস্তব জীবন চালানোর জন্য আমরা যে মুদ্রাটা ইউজ করি বাংলাদেশে, সেটাকে আমরা কি বলছি? টাকা। টাকা ছাড়া আমি খাবার কিনতে পারছি না। ঠিক একই রকম ভাবে আমার শরীর চালানোর জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটিপির প্রয়োজন। তাহলে গ্লুকোজ জাতীয় খাবারটা ভেঙে সেটাকে জারিত করে এটিপিতে রূপান্তর করছে, সেই প্রসেসটার নাম কি? সেই প্রসেসটার নাম হচ্ছে শ্বসন। তাহলে সেই শ্বসনের যে প্রথম ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সেই গ্লাইকোলাইসিসটা কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। আর এর পরের ধাপগুলা, তার ভিতরে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেটা আমরা পরে পড়বো, সেটা হয়। কিন্তু ফার্স্ট ধাপটা কিন্তু সাইটোপ্লাজমের যে মাতৃকা আছে, সাইটোপ্লাজমের মাতৃকার মধ্যেই হচ্ছে। তাহলে দেখছি যে শ্বসনে সাইটোপ্লাজমের ভূমিকা আছে। এছাড়া একটা জীবের মধ্যে যত রকম ক্রিয়া বিক্রিয়া হয়, সালোক সংশ্লেষণ বলো বা সেটা তুমি ফসফোরিলেশন বলো বা তুমি সেটা শ্বসন বলো, যে কোনো কিছুতেই, ঠিক আছে, যে কোনো কিছুতেই বিক্রিয়াগুলা এনজাইম ছাড়া কিন্তু এক পাও চলতে পারে না। আর সমস্ত এনজাইম কিন্তু ধারণ করে হচ্ছে, অধিকাংশ এনজাইম, সমস্ত না, অধিকাংশ এনজাইমই কিন্তু এই সাইটোপ্লাজমের মাতৃকাটা ধারণ করছে। তাহলে আমরা বলতে পারি, পরোক্ষভাবে তাহলে বলতে পারি যে প্রত্যেকটা ক্রিয়া বিক্রিয়াই হচ্ছে সাইটোপ্লাজম নিয়ন্ত্রণ করছে, কেননা তার মধ্যেই সমস্ত এনজাইমগুলো থাকছে অধিকাংশ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিপাকে সাইটোপ্লাজমের ভূমিকা। তো সাইটোপ্লাজমের টপিকসটা এই পর্যন্তই, বাকিটা তুমি বই পড়বা, পড়ে যেখানে যেখানে প্রবলেম ফিল করবা আমাকে প্রশ্ন করবা। এর পরের টপিকে চলে যাই। পরের টপিকটা হচ্ছে রাইবোজোম। কি মনে হচ্ছে আমি ম্যাডাম ট্রেন চালাই দিচ্ছি, খুব দ্রুত কথা বলছে, আস্তে কথা বলার চেষ্টা করছি। পরের টপিক হচ্ছে রাইবোজোম। রাইবোজোম জিনিসটা কি? দেখো একটা জিনিস, এই যে কোষের মধ্যে তুমি বিভিন্ন অঙ্গাণু দেখতে পাচ্ছ, একটা কি এঁকেছি আমি, নিউক্লিয়াস এঁকেছি একটা, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট এঁকেছি। নিউক্লিয়াসের বাইরের যে আবরণীটা আছে না, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনটা আমরা যখন প্লাজমা মেমব্রেন পড়েছিলাম এর আগের ক্লাসে, ফ্লুইড মোজাইক মডেল, কয়টা স্তর ছিল? দুটা লেয়ার ছিল না? ঠিক একই রকম ভাবে এই যে নিউক্লিয়াসের বাইরের আবরণীটা, এটাও কিন্তু দুইটা লেয়ার দিয়ে গঠিত। ক্লোরোপ্লাস্টের বাইরের আবরণী, সেটাও দুই স্তর বিশিষ্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাও দুই স্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়া, সেটাও দুই স্তর বিশিষ্ট, মানে বাইরে একটা আবরণী থাকছে। কিন্তু রাইবোজোম যেটা আছে, এটার বাইরে কোনো আবরণী নেই, কোনো স্তর নাই, একটা লেয়ারও নাই। তো জিনিসটা কি? তাহলে এটাকে প্রথম বলবো হচ্ছে রাইবোজোম হচ্ছে একটা কোষের মধ্যে গোলাকার বা তিনকোনা আকৃতি বা উপবৃত্তাকার আবরণীবিহীন যে কোষীয় অঙ্গাণুটা আমরা দেখতে পাচ্ছি, যেটার কাজ কিনা প্রোটিন সংশ্লেষণ করা, তাকেই বলা হচ্ছে রাইবোজোম বলা হচ্ছে। তাহলে রাইবোজোমটার অবস্থান কোথায়? রাইবোজোম আমরা একটা কোষে কোথায় কোথায় পাবো? এখানে দেখো, এখানে লাল ছোট্ট ছোট তিনটা বিন্দু দেওয়া হয়েছে।
তার মানে হচ্ছে একটা কোষে আমরা তাকে মুক্ত অবস্থায় পাচ্ছি, এটা হচ্ছে রাইবোজোম। 3টা বিন্দু দিয়ে বুঝিয়েছি। তার মানে এই না যে কোষে মাত্র 3টা রাইবোজোমই আছে, তার চেয়ে বেশি থাকতে পারে, অনেক বেশি থাকবে। তাহলে এরকম সাইটোপ্লাজমের মধ্যে সে মুক্ত অবস্থায় থাকতে পারে। আরো ক্লোজলি দেখো, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ, কি কারণে? কারণ হচ্ছে তার গায়ের মধ্যে ছোট ছোট বিন্দু আছে, এই বিন্দুগুলো হচ্ছে রাইবোজোম, অর্থাৎ এই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে সে লেগে থাকতে পারে। তারপর এই যে নিউক্লিয়াসের বাইরের আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন, সেখানেও সে লেগে থাকতে পারে। তারপর এই যে রাইবোজোমগুলা, ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকতে পারে, মুক্ত অবস্থায় থাকতে পারে। আবার মাইটোকন্ড্রিয়া যেটা আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরেও মুক্ত অবস্থায় থাকবে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে লাগানো অবস্থায় থাকবে না। কিন্তু তুমি যখন মাইটোকন্ড্রিয়া আঁকবা তখন দেখবা এই যে মাইটোকন্ড্রিয়া যে আঙুরের মতো অভিক্ষেপগুলা, তার মধ্যে দেখবা কিছু দানা দানা লেগে থাকে। আবার ভাববা না যে এই দানাগুলাই রাইবোজোম, না, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ফাঁকা জায়গা, সেখানে একটা একটা ছড়ানো অবস্থা থাকবে, কারোর সাথে কেউ লেগে থাকবে না। তাহলে এইভাবে হচ্ছে রাইবোজোম গুলো থাকতে পারে। তো রাইবোজোম গুলো একা একাও থাকতে পারে, আবার মাঝে মাঝে দেখা যায় একটা, তোমরা আরএনএ এর নাম শুনেছো, ডিএনএ, আরএনএ। একটা আরএনএ বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা আরএনএ নাম হচ্ছে তোমার এমআরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, যে কিনা তথ্য, মেসেঞ্জার মানে কি, তথ্য বহন করে নিয়ে যায়। সে একটা এমআরএনএ, এখানে একটা ছবি আছে এমআরএনএ, আমি ছবি এঁকে রেখেছি, এরকম লম্বা একটা সূত্র। তা একটা এমআরএনএ এর মধ্যে অনেকগুলা রাইবোজোম পাশাপাশি বসে যেটা তৈরি করে, পুঁথির মালার মতো তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে পলি রাইবোজোম বলা হচ্ছে। আমার ভয়েসটা কি যাচ্ছে? ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, নাকি আবার মানে ডিস্টার্ব হচ্ছে আমি এখানে স্পিকার লাগানোর জন্য? তাহলে একটু ক্যাপ্টেন একটু হাত তুলো, ভয়েসটা যাচ্ছে কিনা, তাহলে ক্যাপ্টেন হাত তুলো, নাহলে দেখা যাবে যে আমি কথা বলতেই আছি কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না। ক্যাপ্টেন নাম কি ছিল? রাইহান, ইকবাল, ইকবাল ক্লাসে নাই? মোবাইল রেখে চলে গেছো? যে কোনো একজন, কাকে করছেন? ইকবাল না, হ্যাঁ হ্যান্ড রাইজ করতে বলেছি। হ্যাঁ ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জি ম্যাম। এটা একটা ব্রেকও নিলাম, কারণ একসাথে অনেকগুলো কথা বলছিলাম তো মাথায় মনে হচ্ছে না সিল মারতেছি, সেজন্য একটুখানি ব্রেক নিলাম। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে, বললাম যে যে এমআরএনএ এর উপরে অনেকগুলো রাইবোজোম, এরকম এক একটা রাইবোজোম বসে বসে পুঁথির মালার মতো, আমরা মেয়েরা যে পুঁথির মালা পরি, এরকম অনেকগুলো রাইবোজোম বসে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পলি রাইবোজোম বলবো। তাহলে আমরা পড়লাম, রাইবোজোমের সংজ্ঞা জানলাম, রাইবোজোমটা একটা কোষে কোথায় কোথায় থাকতে পারে সেটা জানলাম। এখন জানবো হচ্ছে রাইবোজোমটা কে আবিষ্কার করেছিল সেটা জানবো। প্রথম সেটা ছিল 1953 সাল। 1953 সালে নীলকালিতে লেখা আছে রবিনসন এবং ব্রাউন নামে দুজন বিজ্ঞানী, রবিনসন এবং ব্রাউন নামে দুজন বিজ্ঞানী, ওরা প্রথম উদ্ভিদ কোষের মধ্যে রাইবোজোমটাকে আবিষ্কার করেছিলেন। তার ঠিক পরের সালে, তখন উদ্ভিদ কোষে রাইবোজোম আবিষ্কার হয়েছে, কিন্তু প্রাণী কোষে রাইবোজোমটা আছে কিনা তখনও তারা শিওর ছিলেন না। তো তার পরের বছর অ্যালবার্ট ক্লড 1954 তিনি করেছিলেন কি, প্রাণীর যে যকৃতের কোষ আছে, যকৃৎ মানে কি কলিজা, সেটাকে তিনি সেন্ট্রিফিউজ করেছিলেন। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে টেস্ট টিউব, দেখেছো? সে টেস্ট টিউবের মধ্যে তোমার যকৃতের কোষগুলোকে স্ম্যাশ করেছিল, একবারে ডাস্ট করে সেটাকে মিনিটে, 1 মিনিটে কয়েক হাজার বার, 1000 বার বা 3000 বার এরকম করে ঘুরিয়েছিলেন, একটা যন্ত্রে নিয়ে, সেন্ট্রিফিউগাল যন্ত্রে নিয়ে ঘুরিয়েছিলেন। ঘোরানোর পর দেখা গেল যে এখানে তলানি হিসেবে কিছু জমা হয়েছে। তো যেটা জমা ছিল সেগুলা খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা জমা হয়েছিল, যেগুলোর ব্যাস ছিল তোমার 600 থেকে 2000 অ্যাংস্ট্রম। তখন ওই ছোট্ট ক্ষুদ্র কণাগুলোকে তিনি নাম দিয়েছিলেন হচ্ছে মাইক্রোসোম। এই মাইক্রোসোম গুলাই কিন্তু অ্যাকচুয়ালি ছিল হচ্ছে রাইবোজোম, যেটা তুমি প্রথম বুঝতে পারেনি, নিজের মতো করে একটা নাম দিয়েছিলেন মাইক্রোসোম। ঠিক তার পরের বছর 1955 সালে বিজ্ঞানীর নাম হচ্ছে জর্জ প্যালাডে, উনি উদ্ভিদের প্রাণীর কোষ নিয়ে এবার গবেষণা করলেন। প্রাণীর কোষ নিয়ে গবেষণা করে ওই একই জিনিস দেখলেন, তখন তিনি বুঝলেন যেটা 1953 সালে পাওয়া গিয়েছিল উদ্ভিদ কোষে, সেটাই হচ্ছে এই প্রাণী কোষের জিনিসটা, মানে একই জিনিস। তার মানে কি, এটাই হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমটা তখন উদ্ভিদ কোষেও আবিষ্কার হয়ে গিয়েছিল এবং প্রাণী কোষেও আবিষ্কার হয়ে গেল।
তো রাইবোজোম আবিষ্কার করলাম। এখন একটা শব্দ আছে, হোয়াট ইজ আরএনপি। তোমাদের শব্দের জ্ঞানমূলক প্রশ্নে আসে শব্দটা আরএনপি কি। আরএনপি হচ্ছে এই যে বললাম যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এবং ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোম থাকে। আবার তোমার নিউক্লিয়াসের ভেতরেও মাঝে মাঝে পাওয়া যায় ক্ষুদ্র ক্ষুদ্র তোমার ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোম থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোমকে বলা হয় আরএনপি। আর আরএনপির পূর্ণ রূপটা হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন পার্টিকেল। তুমি বইয়ে পাবা, শব্দটা পাবা। কি বললাম? রাইবো, আমি লিখে দেই, এরপরেও লাল কালিতে লিখে দিচ্ছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে লিখে দিচ্ছি নিচে, রাইবো RIBO, তারপর নিউক্লিও NUCLEO, নিউক্লিও প্রোটিন, প্রোটিন বানানটা নিশ্চয়ই বলতে হবে না, PROT, আমি নিজে ভুলে গেছি, TEIN, প্রোটিন না প্রোটিন, TIN, PROTIN, প্রোটিন বানান না আমি হঠাৎ করে ভুলে গেছি, তুমি একটু কারেকশন করে নিও। PROTEN, প্রোটিন দেখলাম, TEIN, রাইবো নিউক্লিও প্রোটিন পার্টিকেল, PARTICLE, রাইবো নিউক্লিও প্রোটিন পার্টিকেল ফুল নেমটা হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এটা ছিল আরএনপি। এরপর চলে যায় হচ্ছে রাইবোজোমের প্রকারভেদ। আমরা রাইবোজোমের সংজ্ঞা জানলাম, সেটার অবস্থান জানলাম কোথায় থাকে, সেটার আবিষ্কারও জানলাম, আবিষ্কারক কে কে ছিলেন। এখন জানবো হচ্ছে রাইবোজোমের প্রকারভেদটা জানবো। এখন রাইবোজোমটা হচ্ছে তার আকার এবং হচ্ছে তার সেগমেন্টেশন সহগ হিসেবে, সেগমেন্টেশন সহগ শব্দটা মনে রাখবা, একটু পরেই অর্থটা বলবো। রাইবোজোম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S রাইবোজোম। এরা আস্ত অবস্থা থাকে না। এখানে দেখো দুইটা, একটা রাইবোজোম আঁকা হয়েছে কিন্তু মনে হচ্ছে দুইটা পাথরের টুকরা, মনে হচ্ছে দুইটা পাথরের টুকরাকে একসাথে বলা হচ্ছে একটা রাইবোজোম। এরা দুইটা পার্টে বিভক্ত থাকে, দুইটা সাব ইউনিটে বিভক্ত থাকে। যেটা 70S, এটার দুইটা খণ্ড, সবচেয়ে বড় খণ্ড যেটা আছে সেটা হচ্ছে 50S আর ছোট খণ্ডটা হচ্ছে 30S। তুমি কিন্তু মনে করবা না যে এই 50 আর 30 যোগ করে 70 হলো, 50 আর 30 যোগ করলে কি 70 হয়? কত হয়? 80 হয়। এটা কিন্তু যোগফল না, এটা একটা ইউনিট, সাব ইউনিট। কেন, কিভাবে, সেটা ব্যাখ্যা করছি। আর 80S যেটা, সেটা হচ্ছে 60S প্লাস হচ্ছে 40S, দুইটা সাব ইউনিট থাকে। যেটা 70S সেটা আমরা পাচ্ছি হচ্ছে আদি কোষে পাচ্ছি। আর এটার আণবিক ভর হচ্ছে, যেটা আদি কোষে পাচ্ছি 70S, সেটার আণবিক ভর হচ্ছে তোমার 2.7 × 10⁶ ডাল্টন। তথ্যগুলো বইয়ে পাচ্ছ। আর যেটা 80S, সেটার আণবিক ভর হচ্ছে 40 × 10⁶ ডাল্টন। আচ্ছা, এখন হোয়াট ইজ এস? এই এস জিনিসটা কি? আমি একটা ইউনিট ব্যবহার করেছি। এস হচ্ছে আমরা যেরকম কাপড় মাপার জন্য কি বলি মিটার, বা ওজন, কোনো কিছু ওজন হিসেবে কি বলি কিলো, কিলোগ্রাম যেটা বলি, এরকম এটা হচ্ছে একটা ইউনিট, এটা একটা একক। ইউনিটটা যে আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ভেদবার্গ। তার নাম হচ্ছে ভেদবার্গ। কই লিখি? ভেদবার্গ বানান জিনিসটা যেটা আছে এটা হচ্ছে এস দিয়ে লেখা হয়। আমি এখানে লিখছি ভেদবার্গ, উপরে লিখি SVED, ভেদবার্গ, BERG, ভেদবার্গ। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ভেদবার্গ। এটা তো উনি একটা পরীক্ষা করেছিলেন, তাহলে ওনার নামে যেহেতু উনি পরীক্ষা করে ওই এককটা বের করেছিলেন, সেজন্য তার নামের যে প্রথম অক্ষর যেটা আছে এস, এটাকেই কিন্তু আমরা একক হিসেবে ব্যবহার করছি, সেগমেন্টেশন সহগ হিসেবে ব্যবহার করছি। সেগমেন্টেশন জিনিসটা কি? এটা হচ্ছে উনি বিভিন্ন ভরের রাইবোজোমকে একটা টেস্ট টিউবে নিয়ে ওই সেন্ট্রিফিউজ করেছিলেন। সেন্ট্রিফিউজ করার পর দেখা যায় যেই রাইবোজোমটার আণবিক ভর অপেক্ষাকৃত বেশি, সেটা সবার আগে অধক্ষিপ্ত হয়। অধক্ষেপণ জিনিসটা কি তোমরা কেমিস্ট্রি ল্যাবে দেখেছো, 9, 10-এ দেখেছো, যদিও মনে হয় না কোনো ল্যাব করানো হয়েছে, অনেক স্কুলেই করানো হয়, কিন্তু অতটুকু আইডিয়া আছে যে নিচে তলানি জমা পড়ে। যেমন হচ্ছে চুনের পানি, চুনের পানি তুমি যদি রেখে দাও 2-1 দিন বা 4 দিন, দেখবা কি নিচে চুনের একটা অধক্ষেপণ নিচে
তলায় চুনটা জমা হয় আর উপরে পানিটা আলাদা হয়ে যায়, তা নিচে যেটা জমা হয় সেটাকে বলা হচ্ছে অধঃক্ষেপণ হওয়া, জমা হওয়া। তাহলে ওই সেন্ট্রিফিউজ করা হলে সবচেয়ে অপেক্ষাকৃত ভারী আণবিক ভর যেটার বেশি সেটা আগে অধঃক্ষিপ্ত হবে। তাহলে এই বিভিন্ন ভরের বস্তুর অধঃক্ষেপণের যে হার সেটাকেই বলা হচ্ছে ভেদবার্গ ইউনিট বলা হচ্ছে, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করছি। এটাকে কি বলা হচ্ছে? সেগমেন্টেশন সহগ। এস যেটা আছে এটা ভেদবার্গ ইউনিট, বা এটাকে বলা হচ্ছে সেগমেন্টেশন সহগ বা সেগমেন্টেশন কোএফিসিয়েন্ট, একই কথা। তাহলে এটা ছিল হচ্ছে এস শব্দটার মানে ছিল। তাহলে এখানে দেখো এই যে 80s যেটা আছে তার মানে কি এখানে দুইটা পাথরের মতো টুকরা আছে। তাহলে এখানে একটাকে কেন 60 আর একটা 40 কেন বলা হলো? কারণ হচ্ছে দেখা যায় যে যদি এই 80s রাইবোজোমটা যেটা আছে, ঠিক আছে, এই দুজনকে আমি যখন অধঃক্ষেপ্ত করব তখন দেখা যাবে যে আগে এটা এসে তলানি হচ্ছে। 60s যেটা আছে, যেটা অপেক্ষাকৃত আণবিক ভর বেশি, এটা আগে অধঃক্ষিপ্ত হচ্ছে, অধঃক্ষেপণের হার এটার বেশি, সো এটার নাম দেওয়া হয়েছিল 60s। আর যেটা একটু পরে হয়েছে সেটাকে হচ্ছে 40s। আবার যখন এরা দুজন সবসময় একসাথে থাকে, তোমার 60 আর 40 সবসময় একসাথে থাকে, কখনো এমন হবে না 60 আর 30 একসাথে থাকবে, সেটা কখনো হয় না। কিন্তু যখন দেখা যায় দুই রকম রাইবোজোম একসাথে মিলানো হলো, অর্থাৎ 80 আর 70 একসাথে মিলে যখন আবার এই পরীক্ষাটা করা হলো, তখন দেখা হলো যে যারা হচ্ছে এই যে 60 আর 40 যারা হচ্ছে এরা দুজনই আগে অধঃক্ষিপ্ত হচ্ছে। তাহলে এরা দুজন মিলে যেটা আছে 80s, তাহলে এটাকে আমরা যে 80s বলছি, মানে এদের অধঃক্ষেপণ হারটা সম্মিলিতভাবে, অর্থাৎ হচ্ছে কি বলবো, সম্মিলিতভাবে মানে গড়ে, এটার গড় হারটা হচ্ছে আগে হচ্ছে গড়ে, এদের দুজনের গড়ে এরা আগে অধঃক্ষিপ্ত হয়েছে, সেটা হচ্ছে গড় পরিমাপটা হচ্ছে 80, আর ওটা হচ্ছে এই দুজনের গড় হচ্ছে তোমার 70, এভাবে বোঝানো হয়েছে আর কি জিনিসটা। আচ্ছা, এটা ছিল হচ্ছে এস অর্থাৎ ভেদবার্গ ইউনিটের ব্যাখ্যাটা। এখন চলে যাই হচ্ছে আমরা রাইবোজোমের ভৌত গঠনে চলে যাই। ভৌত গঠনটা হচ্ছে রাইবোজোমটা দেখতে তুমি দেখছো অনেকটা গোলাকার থাকতে পারে, বা 3 কোণ আকৃতি হতে পারে, বা এটা 5 কোণ বিশিষ্ট হতে পারে। এটার যে চৌড়া জিনিসটা যেটা আছে, চৌড়াটা হচ্ছে মানে ব্যাস যেটা আছে এটা হচ্ছে তোমার 22 ন্যানোমিটার, আর উচ্চতা যেটা আছে উচ্চতা হচ্ছে গড়ে তোমার হচ্ছে 20 ন্যানোমিটারের মতো হয়। আর রাইবোজোমটা তৈরি হচ্ছে মূলত প্রোটিন দিয়ে। প্রোটিন কি? প্রোটিন মূলত এটা এনজাইম দিয়ে, এনজাইম কিন্তু একটা প্রোটিন, আবার হরমোন যেটা আছে এগুলোও প্রোটিন। তাহলে মূলত এটা হচ্ছে একটা প্রোটিন দিয়ে তৈরি, আর সেই সাথে এখানে থাকে হচ্ছে আরএনএ থাকে। রাইবোজোমের মধ্যে আমরা যে আরএনএ পাবো তাকে বলবো আরএনএ, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ। আরএনএ বিভিন্ন প্রকার, তোমাকে বলেছিলাম এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। তাহলে এমআরএনএ মানে কি? মেসেঞ্জার আরএনএ। আর আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। আর আরএনএ এর প্রকারভেদ যেটা আছে এটা আমাদের টপিকই আছে, পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আগাই, সব একবারে পড়লে মাথায় ঢুকবে না। তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে বললাম এনজাইম দিয়ে গঠিত এটা, আর হচ্ছে এটা হচ্ছে এখানে আমরা আরএনএ পাচ্ছি, বেসিক্যালি এটা এর দুটো জিনিস দিয়ে গঠিত। এখন একটা আরএনএ এর মধ্যে, একটা রাইবোজোমের মধ্যে 3টা জায়গা থাকে, জায়গা 3টার নাম হচ্ছে এ, পি এবং ই স্থান। আরেকটা জায়গা থাকে একটা এমআরএনএ এর সাথে সংযুক্তি হওয়ার স্থান। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে একটা রাইবোজোম এঁকেছি, এই রাইবোজোমের মধ্যে মনে করে কি বললাম 3টা প্লেস থাকে। 3টা প্লেসের মধ্যে সাপোজ এই জায়গাটাকে আমি বলছি এ। এ মানে কি? অ্যামাইনো অ্যাসাইল। 10 মিনিট আছে, কিছু করার নাই। আমাকে যেহেতু 10 মিনিট আছে নিয়ম মতো এখন আমাকে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার কথা, কিন্তু আমার টপিক এখনো শেষ হয় নাই, সো আমি সময় নিচ্ছি প্লিজ। আচ্ছা, এই জায়গাটাকে বলছি হচ্ছে এ প্লেস। এ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান। এর পরের যে জায়গাটা আছে ঠিক এর সাথে লেগে এটাকে বলা হচ্ছে পি স্থান। এই পি মানে হচ্ছে পেপটাইডিল স্থান, পেপটাইডিল প্লেস। সব শেষে আছে হচ্ছে ই স্থান। ই ই মানে হচ্ছে এক্সিট প্লেস। আর আরেকটা জায়গা থাকে, 3টা স্থান দেখালাম, আরেকটা জায়গা হচ্ছে একটা এমআরএনএ এর সাথে সংযুক্তির স্থান। ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এটা একটা এমআরএনএ, এখন আমি কালো কালি দিয়ে লিখলে এখন তুমি বুঝবা।
একটা এমআরএনএ, এমআরএনএ সূত্রের মধ্যে কি থাকে দেখো, এই যে নাইট্রোজেনের যে বেসগুলা এরকম ভাবে সজ্জিত থাকে। এখানে কি কি আছে, অ্যাডেনিন, গুয়ানিন, তারপর ইউরাসিল আছে, তারপর আবার অ্যাডেনিন, গুয়ানিন, আবার অ্যাডেনিন আছে, এরকম ভাবে সজ্জিত থাকে। যখন একটা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হতে যাবে, তখন রাইবোজোম যেটা আছে, প্রথম হচ্ছে রাইবোজোমের একটা খণ্ড এসে এখানে বসে। ধরো এখানে প্রথম একটা রাইবোজোমের খণ্ড এখানে এসে বসলো। এখানে এসে যে বসলো, তখন এখানে এ স্থান যেটা আছে, এ পি ই, আমাদের স্থান কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ই, এইভাবে এসে বসলো। এটা বসার পর আর সে যে বসলো, তার উপরের যে জায়গাটা আছে, এই উপরের জায়গায় কি এই এমআরএনএটা সংযুক্ত হলো। তাহলে এই যে রাইবোজোমের বড় খণ্ড যেটা আছে, যেখানে উপরে সংযুক্ত হচ্ছে, এই জায়গাটাকে আমি কি বলবো, একটা এমআরএনএর জন্য সংযুক্তির জায়গা। তারপর তার উপরে এসে রাইবোজোমটার যে ছোট খণ্ডটা আছে সেটা বসলো। আর নর্মালি সে কিভাবে থাকে, এই দুইটা খণ্ড আলাদা আলাদা ভাবে মুক্তভাবে ঘুরে বেড়ায়। আর যখনই তার প্রয়োজন হবে যে সে কোনো প্রোটিন তৈরি করবে, তখন তারা এসে একটা এমআরএনএ এর উপরে এভাবে দুজন এসে সংযুক্তি হচ্ছে। তাহলে তুমি নিশ্চয়ই জায়গাগুলো বুঝতে পেরেছো, এ পি ই স্থানগুলো বুঝতে পেরেছো। এর চেয়ে বেশি এখন বুঝতে যাবা না। যদি এখন বলো যে ম্যাডাম পরে কি হলো, প্রোটিনটা কিভাবে তৈরি হলো, এটা ফুল একটা ক্লাস থাকে, মাঝে মাঝে দুইটা ক্লাসও লেগে যায়। সো আমি তোমাকে 1 মিনিটের 2 মিনিটের কথাটা ব্যাখ্যা করতে পারবো না। আমরা পড়ছিলাম ভৌত গঠন। আচ্ছা, এভাবে কখনো দেখা যায় ধরো এখানে একটা রাইবোজোম জমা হয়েছে, আবার একটু পরে যে এখানে আরেকটা রাইবোজোম এসে জমা হয়েছে, তখন এভাবে পরপর অনেকগুলো রাইবোজোম জমা হয়ে যাচ্ছে। তখন দেখতে কিরকম দেখাচ্ছে, এটা পুতির মালার মতো দেখাচ্ছে। তখন এই এমআরএনএ সহ এই রাইবোজোম গুলোকে আমরা কি বলবো, পলি রাইবোজোম বলবো। আচ্ছা, এরপরে চলে যায় হচ্ছে রাইবোজোমের, তোমার হচ্ছে রাইবোজোমটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে, উৎপত্তিটা কোত্থেকে। রাইবোজোমটা হচ্ছে আদিকোষ যারা আছে, আদিকোষের বেলায় রাইবোজোম সৃষ্টি হচ্ছে ডিএনএ থেকে তৈরি হচ্ছে। আর যেটা প্রকৃত কোষ যেটা আছে, প্রকৃত কোষ এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরেই হচ্ছে রাইবোজোম গুলো সৃষ্টি হচ্ছে। আর রাইবোজোম গুলো উৎপন্ন হওয়ার পরে তারা নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে যে এরকম পাশে মধ্যে মধ্যে ছিদ্র থাকে, সেই ছিদ্র পথে বাইরে এসে সাইটোপ্লাজমের মধ্যে তারা বিরাজ করছে। এখন রাইবোজোমের মধ্যে কি কি রাসায়নিক পদার্থ আছে সেটা বলেছিলাম। রাইবোজোমের মধ্যে কি 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 আছে, প্রোটিন আছে, প্রোটিন অর্থাৎ কি কিছু এনজাইম আছে, আর হচ্ছে কি বলেছিলাম, রাইবোজোমাল আরএনএ আছে। প্রোটিন যে জিনিসটা 70S রাইবোজোম যেটা, ওর কাছে তোমার 52 রকম প্রোটিন আছে, 52 প্রকার প্রোটিন আছে। প্রোটিন অনেক প্রকার হতে পারে। আমরা যে মানুষ, আমাদের গায়ে তোমার পেশি প্রোটিন আছে না, পেশি গঠনকারী প্রোটিন, প্রায় 3000 পেশি প্রোটিন আছে আমাদের শরীরে, পেশি প্রোটিন আছে। আচ্ছা যাই হোক, এখানে চলে যাই। তাহলে 70S রাইবোজোম যেটা আছে, তার কাছে আছে 52 প্রকার রাইবোজোম আছে, প্রোটিন আছে, সরি। আর তার কাছে যে রাইবোজোম গুলো আছে, এই রাইবোজোম গুলো তোমার হয় হচ্ছে, একটা হচ্ছে 23S, আর একটা আছে তোমার হচ্ছে খুব সম্ভবত 5S, আরেকটা হচ্ছে, আরেকটা আমার মনে নেই, একটা 23, আরেকটা 5S, আরেকটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর হচ্ছে 80S রাইবোজোম যেটা আছে, এখানে তোমার তোমার 80 প্রকার প্রোটিন থাকে। আর আরএনএ থাকে হচ্ছে 4 প্রকার। 4 প্রকার আরএনএর মধ্যে আছে তোমার 18S, তারপর থাকতে পারে হচ্ছে 5S, তারপর আরেকটা আছে তোমার হচ্ছে 5.8, আরেকটা আছে হচ্ছে 28S, এরকম মানে আরএনএ থাকে তাদের কাছে। এছাড়া এই প্রোটিন এবং হচ্ছে এই আরএনএ ছাড়া তার মধ্যে কিছু ধাতব আয়ন থাকে। ধাতব আয়নগুলো হচ্ছে ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, ম্যাগনেসিয়াম আয়ন থাকতে পারে, আবার ম্যাঙ্গানিজ আয়ন থাকতে পারে, এগুলা। এখন আমরা রাইবোজোমের কাজটা একটু বলে নিই। রাইবোজোমের কাজটা তাহলে মূলত কি, প্রোটিন উৎপন্ন করা। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয় একটা কোষের। তাছাড়া যখন ইলেকট্রন উৎপন্ন হয়, এটিপি তৈরি হয়, এটিপি তৈরি করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন হয়, সাইটোক্রোম। সেই সাইটোক্রোমটাকে সে তৈরি করে। মূলত তার কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা, সেজন্য এটাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আমাদের রাইবোজোমটা মোটামুটি শেষ। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক বলছি, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে, ব্যাকটেরিয়াগুলো কি আদিকোষী প্রাণী, ব্যাকটেরিয়ার কারণে মাঝে মাঝে আমাদের গায়ে ইনফেকশন হয়, কোথাও কেটে গেলে, ঘা হয়ে গেলে পচে যাচ্ছে জায়গাটা, তো তখন হচ্ছে, বা ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন রোগ হয়, যেমন হচ্ছে তোমার ডিসেন্ট্রি যেটা আছে। তো তখন
ডাক্তার তোমাকে কিছু অ্যান্টিবায়োটিক দেয়, সে অ্যান্টিবায়োটিকটা কিভাবে কাজ করছে? অ্যান্টিবায়োটিকটা যেটা করছে তারা হচ্ছে ওই অণুজীবটার প্রোটিন সংশ্লেষণকে বন্ধ করে দিচ্ছে। তাহলে তুমি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছ যেটা কিনা প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, তাহলে সে তোমার শরীরের প্রোটিন সংশ্লেষণকে কেন বন্ধ করে দিচ্ছে না? তার কারণটা হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে আছে 70S, এবং আমি অ্যান্টিবায়োটিক যেটা খাচ্ছি তার ক্ষমতা হচ্ছে 70S এর কার্যক্ষমতা কমায় দেওয়া, আর আমার গায়ে আছে 80S রাইবোজোম। অ্যান্টিবায়োটিক যেটা খাচ্ছি সে ওষুধের ক্ষমতা নাই এই 80S এর কার্যক্ষমতাকে কমানোর। তাহলে বুঝতে পেরেছো? এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে হাত তুলবা, আমি এখানেই আছি। হাত তুলো, আমি আছি। বুঝতে হবে না দাদা। আচ্ছা, সাব্বির আহমেদ, তোমরা যার যার প্রশ্ন আছে অনেকে একসাথে করতে পারো। সাব্বির আহমেদ বলতে পারো বাবা? ম্যাম, APE স্থানগুলার এ এবং পি এবং ই এর নামগুলো আরেকবার বললে ভালো হয়। এ হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান, লেখো অ্যামাইনো অ্যাসাইল স্থান। পি পেপটাইডিল স্থান। ই মানে এক্সিট, বের হয়ে যাওয়া, অর্থাৎ নির্গমন স্থান। এটা তুমি হাসান স্যারের বই যদি না পাও তাহলে অ্যাডলিন ম্যাডামের বইয়ে পেতে পারো, অথবা তাও যদি না পাও তুমি ইন্টারনেটে, তোমার হাতে মোবাইল আছে, গুগলে তুমি লিখবা যে হোয়াট ইজ রাইবোজোম, লিখবা রাইবোজোমের মধ্যে লিখবা যে রাইবোজোমের এপিই প্লেস কি, তুমি বাংলা ভাষাতে লেখো, গুগল তোমাকে উত্তর দিয়ে দিবে। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, অ্যামাইনো অ্যাসাইল স্থান, পি দিয়ে পেপটাইডাল প্লেস বা পেপটাইড স্থান, আর ই দিয়ে হচ্ছে কি এক্সিট প্লেস। তবে চেষ্টা করবা একটু মোবাইল ঘাটাঘাটি কম করার চেষ্টা করবা, কারণ গুগলে ঢুকলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, অনেক তথ্য আছে, তুমি বুঝবা না, সব ইংলিশে লেখা। তার চেয়ে তুমি টিচারকে প্রশ্ন করো, সেটা বেটার হবে। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন নাই? সবাই সবকিছু বুঝে গেছো নাকি বেশি হয়ে গেছে? হাসছে একজন, যার ক্যামেরা দেওয়া 79। সব বুঝে গেছো বাবা? কি নাম? জুলফিকার বা অন্য কিছু একটা নাম হবে। জুলকার, জুলকার, বুঝে গেছো? তো হাসি দেখুন। আচ্ছা, হাত তুলেছে দুজন, একজন হচ্ছে কি তৌকির, তৌকির উসমান, হচ্ছে তালহা। আমি আনমিউট করছি, বলো বাবা। আচ্ছা ম্যাডাম, প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মাত্রিকা কি একই না ভিন্ন? প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মাত্রিকা সেম। সেম? মাত্রিকা জিনিসটা সেম। তারপর তারপর হচ্ছে তালহা, তোমাকে তো আনমিউট করেছিলাম। তালহা, আনমিউট করেছিলাম তোমাকে আমি তোমাকে তালহাকে রিকোয়েস্ট পাঠাইছি, তুমি না রাখলে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে তুমি কথা বলতে পারবে না। সিস্টেমটা বুঝো নাই এখনো তালহা? তুমি বলছো, হাত তুলেছো, হ্যান্ড রাইজ করেছো কথা বলার জন্য, কিন্তু আমি তোমাকে আনমিউট করেছি, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। পারছো না? আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে হাত তুলছে কিন্তু করে নাই। মেসেজ আছে কারো? না, চ্যাট বক্স তো অফ। আচ্ছা, তারপর হচ্ছে ইব্রাহিম হাত তুলেও বন্ধ করে ফেলছে, মনে হয় উত্তর পেয়ে গেছে। বুঝলাম না কিছু পড়তে পড়তে সবাই। আচ্ছা, দেখি এখন জুলকার কি করছে, জুলকার সাথে একটু কথা বলি এমনিতেই। জুলকার, তোমাকে ওপেন করলাম, কথা শুনছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সব বুঝতে পেরেছো? মোটামুটি। মোটামুটি। বাকিটা হচ্ছে তোমরা পড়বা, পড়লে পরে তখন আরো প্রবলেম